নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এবার পাকিস্তানের দিকে এগিয়ে যেতে শুরু করলো 15,000 তালিবানি সৈন্য এবং এর ফলে পাকিস্তান কিন্তু আরো বড় সড় বিপদের মুখে এগিয়ে গেল। কিন্তু ঘটনা সূত্রপাতটা করেছে কারা? অ্যাজ ইউজুয়াল এই পুরো ঘটনা সূত্রপাত কিন্তু করেছে পাকিস্তানি সেনাবাহিনী। তারা কাউকে কিছু না বলে হঠাৎ করে তালিবানদের উপরে একটি এয়ার স্ট্রাইক করে বসে এবং ঠিক দুদিন আগে আফগানিস্তানে যে পাকতিকা প্রভিন্স আছে তার উপরে তারা নির্দয়ভাবে বোমা বর্ষণ করেন। তালিবান সূত্রে যে অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়েছে সেখানে তারা বলছেন 46 জন মহিলা এবং শিশুদের উপর তারা এই বোমা বর্ষণ করেছে। অর্থাৎ তারা কার্যত হাওয়ায় গুলি চালিয়ে এসে আন্তর্জাতিক মহলের কাছে বাহবা কুড়ানোর চেষ্টা করেছে। কারণটা কি? কারণটা যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এর পিছনে কিন্তু অনেক বড় আন্তর্জাতিক খেলা লুকিয়ে আছে এবং এর পাল্টা হিসাবে আফগানিস্তান যেভাবে পাকিস্তানের দিকে এগিয়ে যেতে শুরু করেছে, নিশ্চিতভাবে বলা চলে বড় সড় বিপদের সম্মুখীন দাঁড়িয়ে আছে কিন্তু ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র এবং অন্যতম সন্ত্রাসবাদী দেশ পাকিস্তান। ঘটনাটা কি? ঘটনা যদি দেখেন তাহলে দেখবেন বালুচিস্তান ইস্যু নিয়ে কিন্তু পাকিস্তান এর আগে জর্জরিত। বালুচিস্তান নিয়ে তালিবানদের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তারা রেষারেষি করেছেন। তারা বিভিন্ন সময়ে যুদ্ধের মতো হুঁশিয়ারি হুমকি অনেক কিছু তারা কিন্তু ইতিমধ্যেই করে বসে আছেন। কিন্তু আসল বিষয় হলো এই যে পাকিস্তানের একাধিক সেনাবাহিনীর মৃত্যু, যার পিছনে তালিবানদের একটি বিদ্রোহী গ্রুপ আছে বলে পাকিস্তান সরকার বারংবার দাবি করেন। শেষ 2-3 মাসে এই সময় কিন্তু একাধিক চৈনিক নাগরিকেরও মৃত্যু হয়। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন করাচি বিমানবন্দরের বাইরে ঠিক কিছুদিন আগে একটা বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণে চীনা নাগরিক 2 জন মারা গেছিল, যার বিপক্ষে কিন্তু চীন সরকার পাকিস্তানকে কার্যত চেপে ধরে বলেছিল এর একটা সুরাহা করতে হবে। অর্থাৎ চীনের কাছে নাম্বার পেতে গিয়ে তারা এই তালিবানির উপর আক্রমণ চালায় এবং হাওয়ায় বোমা বর্ষণ করে এসে 46 জন নির্দয় একদম নির্মমতার সঙ্গে সাধারণ মানুষ, নারী এবং শিশুদের কিন্তু হত্যা করে চলে আসে পাকিস্তানি সেনাবাহিনী। তুর্কিশ একাধিক পেপারে এই খবর যখন প্রকাশ হয়েছে তখন কিন্তু দেখা যাচ্ছে তালিবানিরা স্পষ্ট স্টেটমেন্ট দিয়ে বলেছে যে এর ফলে কিন্তু নারী এবং শিশুদেরই মৃত্যু হয়েছে। অর্থাৎ ভারতের কোনো মিডিয়ার খবর আপনাদের বিশ্বাস করতে হবে না। তুর্কি যারা দিনের পর দিন এই পাকিস্তানকে সাপোর্ট করেছে এবং এই ধরনের সংবাদপত্র তুর্কি ফান্ডেড সংবাদপত্র, সেখানে অবধি এই ঘটনা তীব্র নিন্দা করে বলা হয়েছে কোনোভাবেই বিশ্বের কোনো দেশ এইভাবে শিশু এবং নারীদের উপর বোমা বর্ষণ করতে পারে না উইদাউট এনি ইন্টিমেশন। অর্থাৎ তারা তালিবানি এই বিদ্রোহী গ্রুপের কোনো সৈন্যকে মারতে তো পারেনি, উল্টে গোটা বিশ্বের কাছে কিন্তু মুখ লুকাতে বাধ্য তারা হয়েছেন। পাকিস্তান সরকার কি দাবি করেছে? পাকিস্তান বলছে শেষ 1 বছরের মধ্যে এই যে পাকিস্তানের অ্যান্টি টেরোরিজম যে অ্যাটাক, তা কিন্তু 56% বেড়ে গেছে। অর্থাৎ নিজের দেশের স্বরাষ্ট্র দপ্তর এতটাই অকর্মণ্য যে তারা নিজের দেশের যে অ্যান্টি টেরোরিজম যে অ্যাক্টিভিটি তা বন্ধ করতে পারছে না। তা বন্ধ করার পিছনে তারা অন্য দেশের তেহরিকি তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিডি এই ধরনের একটি সংগঠনকে দায়ী করেছে, যারা বলছে দিনের পর দিন পাকিস্তানকে তারা অশান্ত করার চেষ্টা করছে, যার ফলস্বরূপ এই যে পাকতিটা প্রভিন্স যেখানে এই টিটিডির প্রধান সদর বা দপ্তর বলে পাকিস্তান চিহ্নিত করেছিল তার উপরে বোমা বর্ষণ তারা করে চলে এসছে। কিন্তু দেখা গেছে তারা একটি ভুল জায়গা চিহ্নিত করেছে এবং যারা ভুল জায়গা চিহ্নিত করেছে শুধু তাই নয়, তারা নির্দয়ভাবে কয়েকটি শিশু এবং কয়েকজন মহিলাকে কিন্তু বোমা ফেলে হত্যা করেছে। এর ফলে তারা চায়নার কাছে মান সম্মানটা একটু বাড়ানোর চেষ্টা করলো। অর্থাৎ চীন যেভাবে তাদের চেপে ধরেছিল যে আমাদের নাগরিক কেন মারা যাচ্ছে, আমাদের নাগরিকদের উপর কেন অত্যাচার হচ্ছে, তোমাদের ইন্টারনাল ইস্যু তোমরা সলভ আউট করো, চীনের কাছে নাম্বার পাওয়ার জন্য এই রকম এয়ার স্ট্রাইক করে সেবার ওরা বলবে যে ঠিক আছে ভাই, আমরা তো অ্যাটাক করেছি তালিবানকে, কে মারা গেল কাদের হত্যা করলো ম্যাটারই করে না। আবার চীন কিছু এরকম বিক্ষুব্ধ কিছু স্টেটমেন্ট দিলে তারা চীনকে খুশি করতে এই রকম তালিবানদের উপরে এই ধরনের নির্দয় আক্রমণ করে তারা চলে এসে আন্তর্জাতিক মহলে ঘৃণিত হবেন। এটাই হলো পাকিস্তান। পরবর্তীকালে পাকিস্তান সরকারের যে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ তাদের একটা রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে বলা হয় 56% টেরর অ্যাটাক কিন্তু পাকিস্তানে 1 বছরে বেড়েছে। যেই টেরর অ্যাটাকের কথা জাতিসংঘে কিন্তু ভারতবর্ষের মিনিস্টার জয়শঙ্কর সকলের সামনে বলেছিলেন পাকিস্তান একটি সন্ত্রাসবাদী দেশ। পাকিস্তানের জিডিপি কিন্তু নির্ধারিত করে সে দেশের টেররিস্টরা।
আজকে তাদেরই দেশের একটি সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি অফ স্টাডিজ তারা বলেছেন পাকিস্তানে 1 বছরে 56% এই ধরনের ঘটনা কিন্তু বেড়েছে এবং প্রায় 1,500 জনের মৃত্যু হয়েছে এই ধরনের সন্ত্রাসবাদী আক্রমণে। অর্থাৎ নিজের দেশকে সুরক্ষিত করতে সম্পূর্ণ ব্যর্থ কিন্তু পাকিস্তান সরকার। তারা নিজের দেশের স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা, সেনা প্রধানের ব্যর্থতা, সেনাবাহিনীর ব্যর্থতা, অন্য একটা দুর্বল দেশের উপরে এই ধরনের এয়ার স্ট্রাইক করে সেই দেশের একদম সাধারণ মানুষকে মেরে তারা কিন্তু জয় উল্লাস করে সাধারণ মানুষকে মন ভুলিয়ে রাখতে চাইছেন। একদম মোহাম্মদ ইউনূসের মতো স্ট্র্যাটেজি, যে সাধারণ ইস্যুগুলোকে তোমরা ছেড়ে এই রকম যুদ্ধ খেলা করো, অন্য দেশকে উস্কানি দাও, অন্য দেশের এই মধ্যে এইরকম এয়ার স্ট্রাইক এরকম যুদ্ধ করে ভাওতা দিয়ে সাধারণ মানুষকে অন্যদিকে ঘুরিয়ে দাও। পাকিস্তানে যেরকম ভাবে মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক হাঙ্গামা বা দাঙ্গা চূড়ান্ত জায়গায় পৌঁছেছে, ঠিক সেই ধরনের প্রেক্ষাপটে এই ধরনের অ্যাটাক নিঃসন্দেহে পাকিস্তানকে কিন্তু আন্তর্জাতিক স্তরে কালো তালিকাভুক্ত করতে চলেছে। দেখুন, আপনি যদি ইসরায়েলের বিরুদ্ধোচ্চারণ করেন, যদি ইসরায়েলের আগ্রাসন নীতির সমালোচনা করেন, তাহলে পাকিস্তানেরও করুন। পাকিস্তান যাদেরকে হত্যা করেছে তাদের মধ্যে কিন্তু সাধারণ মানুষ ছিল, তারা কিন্তু সাধারণ মানুষ শিশুদের হত্যা করে চলে এসছে এবং তাদের উপরে এয়ার স্ট্রাইক করে চলে এসছে। এর পাল্টা হিসাবে তালিবান কিন্তু আজকে 15,000 সৈন্য বিশিষ্ট একটি দল পাকিস্তানের দিকে ছেড়ে দিয়েছে, যার ফলে সীমান্তে যুদ্ধ অবশ্যম্ভাবী। এবং বাংলাদেশ যাদেরকে বাবা বানিয়েছে, অর্থাৎ মোহাম্মদ ইউনূস যাদেরকে বাবা বানিয়েছে, সেই পাকিস্তানই এখন যুদ্ধে জর্জরিত হতে চলেছে আগামী 1 মাসের মধ্যে। এবার কি মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন? তার বিদায় ঘন্টাটা বাজতে শুরু করেছে, অর্থাৎ একের পর এক শুভানুধ্যায়ের হাত কিন্তু মোহাম্মদ ইউনূসের মাথার উপর থেকে উঠতে শুরু করেছে, যার পিছনে নিঃসন্দেহে ভারতের কূটনৈতিক চাল আছে বলে মনে করছেন অনেকে। এবার প্রশ্ন হলো, ভারতের কূটনৈতিক চাল আমি কেন বলছি? তার আগে ছোট্ট একটা কথা বলে দিই। কালকে তালিবানের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে একটা প্রেস স্টেটমেন্ট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এর আমরা তীব্র বিরোধিতা করি, অর্থাৎ পাকিস্তান যেভাবে অ্যাটাক করেছে তার রেসপন্স আমরা দেব। এটা ক্লিয়ার অ্যাগ্রাসন এবং কাওয়ার্ড অ্যাটাক, অর্থাৎ কাপুরুষের মতো আক্রমণ করেছে পাকিস্তান। এই রিপ্লাই দেবে তালিবানরা, অর্থাৎ তালিবানরা কিন্তু এই রিপ্লাই দিতে উদ্গ্রীব হয়ে উঠেছে। পাশাপাশি যদি জিওপলিটিক্যাল সিনারিওতে আমি একটা কথা বলি, যে এখানে চিরশত্রু বা চিরমিত্র বলে কেউ হয় না, পরিস্থিতি অনুযায়ী একে অপরের শত্রুপক্ষ নির্বাচন করে। এই তালিবানদের কিন্তু সৃষ্টি করেছে পাকিস্তান। তারা ভেবেছিল তালিবানদের সৃষ্টি করে ভারতবর্ষের একাধিক জায়গাকে অশান্ত করে রাখবে, কিন্তু আজকে আলটিমেটলি এই তালিবানরাই কিন্তু বিশ্বের ইতিহাসে এখন পাকিস্তানের সব থেকে বড় শত্রু হয়ে গেছে। শেষ 2 মাস আপনাদের যদি নাও দেখেন, 2 বছর দেখুন, তাহলে দেখবেন পাকিস্তান এবং আফগানিস্তানের সম্পর্ক কত তলানিতে গিয়ে পৌঁছেছে। তারা ইতিমধ্যেই মানে পাকিস্তানের পক্ষ থেকে ইতিমধ্যেই 5 লক্ষ আনডকুমেন্টেড আফগান মাইগ্রেন্টকে দেশে ফিরিয়ে দিয়েছে তারা। অর্থাৎ নিজের দেশের মানুষই খেতে পাচ্ছে না, অনুপ্রবেশ করে যারা আফগানিস্তান থেকে পাকিস্তানে এসেছিল এরকম 5 লক্ষ মানুষকে কিন্তু দেশে ফিরিয়ে দিয়েছে। পাশাপাশি আফগানিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে তারা স্যাংশন লাগিয়ে দিয়েছে, অর্থাৎ নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি স্টিকার ভিসা পলিসিতে আমূল বদলে ফেলেছে পাকিস্তান, অর্থাৎ আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক কিন্তু আজকে তলানিতে গিয়ে পৌঁছেছে। আর সব মিলিয়ে আজকে যে ঘটনাটা ঘটলো, অর্থাৎ তালিবানরা যেভাবে পাকিস্তানের দিকে 15,000 সদস্য নিয়ে এগিয়ে যাচ্ছে, তার ফলে এই সকল স্যাংশন, এই সকল অফিসিয়াল ডকুমেন্টেশন আলটিমেটলি যুদ্ধের দিকে নিয়ে গেল পাকিস্তানকে। অর্থাৎ যুদ্ধ ছাড়া তো বাঁচতেই পারে না। আর আফগানিস্তানরা তো এই সকল ঘটনা পেলে একটু খুশি হয়, মানে ওরা নিজেরাই চায় এই ধরনের ঘটনা যেন তাদের দেশে আসে, কারণ তাদের উত্থানটাই, তালিবানের উত্থানটাই কিন্তু এরকম যুদ্ধ করে করে ধাপে ধাপে। আর এই ধাপের পিছনে বা এই সকলের পিছনে অনেকে বলছেন ভারতের মাথা আছে। কেন বলছেন তারা? আমি একটু আপনাদের এই বিষয়ে একটা ছোট্ট তথ্য বা ডকুমেন্ট একটুখানি দেখাতে চাই। দেখবেন, ব্যাপার হলো, যখন এই তালিবানরা আফগানিস্তানে 2001 সালে ক্ষমতায় এসেছিল, তখন কিন্তু ভারত এই তালিবানদের স্বীকৃতি দেয়নি। অর্থাৎ ভারত কিন্তু এই তালিবানদের সঙ্গে মিটিং মানে কোনোদিন করেইনি, এদেরকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন অনুভব করেনি। কিন্তু পরবর্তীকালে 2018-19 সালে যখন তালিবান 2.0 গঠন হলো, অর্থাৎ নতুন করে যখন সরকার গঠন হলো, তখন কিন্তু ভারত এদের সঙ্গে অফিসিয়াল কথাবার্তা বলতে শুরু করলেন। জয়শঙ্কর বুঝলেন আফগানিস্তানের এই তালিবান গোষ্ঠীকে দূরে সরিয়ে রেখে লাভ নেই, কারণ এই তালিবানরা ক্রমশ পাকিস্তানের বিরোধী হয়ে গেছে। আর শত্রুর যদি মানে বন্ধু হও, মানে আপনি যদি দেখেন শত্রুর বন্ধু মানে আমারও মিত্র, সেই পলিসি কিন্তু জয়শঙ্কর এখানে ইমপ্লিমেন্ট করে দিয়েছে। নভেম্বরে মানে এই যুদ্ধের ঠিক 1 মাস আগে ভারতের এক টপ মোস্ট অফিসিয়াল পাকিস্তান মানে আফগানিস্তানে যান। ওইদিকে জয়শঙ্কর গেছিলেন পাকিস্তানে।
জয়শঙ্কর গিয়ে পাকিস্তানের আদব কায়দা চেহারা সবকিছু বুঝে চলে আসেন। আর এই জয়শঙ্করের দেশে ফেরার পরেই আফগানিস্তানে গিয়ে পৌঁছান ভারতের অন্যতম প্রভাবশালী এক কর্তা, এবং আফগানিস্তানে যে তালিবান সরকার আছে তাদের সঙ্গে একটি মিটিং করেছেন। আর এরপরেই কিন্তু পাকিস্তানের উপর কার্যত ঝাঁপিয়ে পড়েছে এই তালিবান গ্রুপ, এবং তালিবান সরকার কিন্তু এবার পাকিস্তানের বিরুদ্ধে শেষ যুদ্ধটা করে ছাড়বে বলে মনে করছেন। এই মিটিং এর পর তালিবানদের পক্ষ থেকে একটি অফিসিয়াল প্রেস কনফারেন্স দেওয়া হয়। সেখানে বলা হয়, মানে এই বিবৃতি দিয়েছেন তালিবানদের ফরেন মিনিস্টার, আফগানিস্তানের ফরেন মিনিস্টার। তিনি কি বলেছেন? তিনি বলেছেন ভারত এবং আফগানিস্তানের যে বাইলিটারাল রিলেশন তা আমরা আরো মজবুত করব এবং শক্তিশালী করব। পরবর্তীকালে ভারতকে তারা হিউম্যানিটিজম বলে চিহ্নিত করেছেন, অর্থাৎ হিউম্যানিটেরিজম কোঅপারেশন আমরা মানে এই আফগানিস্তান এবং ভারত ভবিষ্যতে একে অপরের সঙ্গে করবে, অর্থাৎ একে অপরের পাশে থাকবে। 3 নম্বর যে কথাটা বলেছে, আমাদের এই মিটিং ভবিষ্যতেও হবে এবং স্ট্রেটেনিং ফার্দার ইন্টারোগেশন, আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একে অপরের প্রতি কথাবার্তা বলবো এবং ভবিষ্যতে একে অপরের প্রতি অনেক বেশি সাহায্য করার দিকে এগিয়ে যাব। আর যখন ভারতবর্ষ কার্যত আফগানিস্তানের এই তালিবান সরকারকে সাপোর্ট করলো, ঠিক তখনই কিন্তু আফগানিস্তান মনের জোর পেয়ে পাকিস্তানের দিকে এগিয়ে যেতে শুরু করেছে। তাই আন্তর্জাতিক একাধিক মিডিয়া বলছে এর পিছনে কোথাও মাস্টারমাইন্ড জয়শঙ্কর নেই তো। মানে জয়শঙ্কর হঠাৎ করে আফগানিস্তানকে গুরুত্ব দিলেন, অফিসিয়াল কথাবার্তা আলোচনা করলেন, নভেম্বরে আফগানিস্তানের সঙ্গে মিটিং করলেন, আর ডিসেম্বরে পাকিস্তানের উপর কার্যত ঝাঁপিয়ে পড়লেন। ভারতের সঙ্গে এই মিটিং নিঃসন্দেহে পাকিস্তানও কিন্তু ভালো করে নেয়নি, তা কিন্তু আজকে বোঝাই যাচ্ছে।